আজ থেকে ১০০ বছর আগেও বিজ্ঞানীরা মনে করত শুক্র গ্রহের মোটা বায়ুমণ্ডলের নিচে আমাদের পৃথিবীর মতোই গাছপালা এবং প্রাণী থাকবে। আমরা এখনও দেখতে পারি কিভাবে সোলার উইন্ডসের মাধ্যমে অক্সিজেন এবং হাইড্রোজেনের রূপে পানি শুক্র গ্রহ থেকে মহাকাশে বেরিয়ে যাচ্ছে। হ্যালো এভরিবডি। জ্ঞাত ব্রহ্মাণ্ডে শুধুমাত্র আমাদের পৃথিবী এমন যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। সৌরজগৎ তো দূরে থাক, সম্পূর্ণ মহাবিশ্ব খুঁজেও আমরা এখনও কোথাও প্রাণের ছিটে ফোঁটাও পাইনি। বাট শুধুমাত্র আমরাই কি এতটা ভাগ্যবান ছিলাম যে আমাদের পৃথিবী একটি পাথরের পিণ্ড থেকে আমাদের পরিচিত পৃথিবীর রূপ নেয়? নাকি অন্য সব গ্রহ কখনো আমাদের পৃথিবীর মতো হয়ে থাকবে? আমরা প্রায় সায়েন্টিস্টদেরকে বলতে শুনি মার্স এবং ভেনাসেও কখনো আমাদের পৃথিবীর মতো সমুদ্র ছিল। বাট যদি তাই হয় তাহলে সেগুলো গেল কোথায়? আর সব থেকে বড় প্রশ্ন, সেই গ্রহগুলোর ক্লাইমেট যদি পৃথিবীর মতো হয়ে থাকে তাহলে কি এটা পসিবল না যে সেখানেও কখনো আমাদের মানুষদের মতো বুদ্ধিমান জীবের বসবাস ছিল? আর এজন্যই ভেনাস বা শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বোন বলা হয়ে থাকে। তাহলে কি শুক্র কখনো আমাদের পৃথিবীর মতো ছিল? আর যদি তাই হয় তাহলে কি শুক্র গ্রহ আমাদের পৃথিবীর ভবিষ্যৎকে দেখাচ্ছে? প্রশ্ন তো অনেক আছে, সবাই মিলে সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের সৌরজগতে 4টি রকি প্ল্যানেটস রয়েছে। সূর্য থেকে দূরত্ব অনুযায়ী প্রথমে আসে মার্কিউরি এবং তারপরে ভেনাস, আমাদের আর্থ এবং মার্স। মার্কিউরি বা বুধ আমাদের সূর্যের সবথেকে কাছের গ্রহ। বাট আমাদের সৌরজগতে সবথেকে গরম গ্রহ হলো ভেনাস বা শুক্র, যার সারফেস টেম্পারেচার 462 ডিগ্রি সেলসিয়াস। শুক্র আমাদের সৌরমণ্ডলের একমাত্র গ্রহ যা উল্টো দিকে ঘোরে, অর্থাৎ সেখানে পশ্চিম দিকে সূর্য উদয় হয় এবং পূর্ব দিকে অস্ত যায়। বাট ভেনাস নিজের অ্যাক্সিসে অর্থাৎ নিজ অক্ষে খুব স্লো ঘোরে, যার কারণে এর একদিন পৃথিবীর 8 মাসের সমান হয়, যা কিনা সেই গ্রহের 1 বছরের থেকেও বেশি। অর্থাৎ ভেনাস বা শুক্র গ্রহে একদিন হওয়ার আগেই একটি বছর কমপ্লিট হয়ে যায়। তাই আপনি যদি মনে হয় আপনার বার্থডে খুব লেটে আসতে চলেছে, তাহলে আপনি ভেনাস থেকে ঘুরে আসতে পারেন। বাট হ্যাঁ, সেখানে সেফটি মেজার্স ছাড়া যাওয়ার কথা কল্পনাও করবেন না, কারণ এর কাছে পৃথিবীর থেকে মোটা বায়ুমণ্ডল রয়েছে, যা মেইনলি কার্বন ডাইঅক্সাইড দিয়ে ভরা। হ্যাঁ, সেই কার্বন ডাইঅক্সাইড যা আমাদের অ্যাটমসফিয়ারে মাত্র 0.04% রয়েছে, এবং তবুও আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ে ভুগছি। সেই কার্বন ডাইঅক্সাইড ভেনাসের অ্যাটমসফিয়ারে রয়েছে 96.5%। এখন হয়তো আপনি বুঝতে পারছেন কেন এটা সৌরজগতের সবথেকে গরম গ্রহ। কয়েক কোটি বছর আগে শুক্র এবং পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা প্রায় সেম ছিল। পৃথিবীতে এগুলো পাহাড়ের উপরে বরফের রূপে জমে গেছে, যার কারণে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাও ধীরে ধীরে কমে গেছে। কিন্তু ভেনাসে এগুলো এখনও প্রেজেন্ট। আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে পৃথিবী এবং শুক্রের সৃষ্টি প্রায় একইভাবে হয়েছিল। এই দুটি গ্রহের আকার, আকৃতি এবং ঘনত্ব প্রায় সেম ছিল। আজ থেকে 100 বছর আগেও বিজ্ঞানীরা মনে করত শুক্র গ্রহের মোটা বায়ুমণ্ডলের নিচে আমাদের পৃথিবীর মতোই গাছপালা এবং প্রাণী থাকবে। বাট আসল গেম 1950s দশকে শুরু হয়, যখন ইউএসএ এবং ইউএসএসআর-এর মধ্যে স্পেস রেস শুরু হয়। যখন আমেরিকা চাঁদে যাওয়ার পরিকল্পনা করছিল, তখন সোভিয়েত ইউনিয়ন আমাদের প্রতিবেশী গ্রহদের পর্যবেক্ষণ করছিল। সোভিয়েত ইউনিয়ন 1961 থেকে 1983 সালের মধ্যে একটার পর একটা করে 16টা ভেনেরা স্পেস প্রোবকে শুক্র গ্রহে লঞ্চ করে, যার মধ্যে মাত্র 6টি শুক্র গ্রহে ল্যান্ড করতে পেরেছিল। ভেনাসে ল্যান্ড করা ছিল সবথেকে কঠিন ব্যাপার। বেশিরভাগ স্পেস প্রোব এর বায়ুমণ্ডলে ঢুকতেই হারিয়ে যেত। বাট 1975-এ সোভিয়েত ইউনিয়নের কঠোর পরিশ্রম কাজে দেয়।
ভেনেরা 9 স্পেস প্রোব সাকসেসফুলি ভেনাসের সারফেসে ল্যান্ড করে। এর মাধ্যমেই আমরা প্রথম শুক্র গ্রহের ইমেজেস পাই, কিন্তু তা একদমই তেমন ছিল না যেমনটা আমরা মনে করতাম। এটা সেই ক্ষণ ছিল যখন আমরা মানুষেরা প্রথমবার অন্য গ্রহের সারফেসকে দেখছিলাম, বাট তা একদমই আমাদের পৃথিবীর মতো ছিল না। এর 7 বছর পরে ভেনেরা 13 এবং 14 স্পেস প্রোব আমাদেরকে শুক্র গ্রহের কালারফুল ইমেজেস দেয়, যা থেকে তো একদম পরিষ্কার হয়ে যায় শুক্র নির্জীব একটি গ্রহ। এর মধ্যে পাঠানো কোনো স্পেস প্রোব শুক্র গ্রহের ভলকানিক সারফেস এবং হিউজ অ্যাটমসফেরিক প্রেশারের মধ্যে কয়েক ঘন্টার বেশি টিকতে পারে না। বিজ্ঞানীরা মনে করেন কয়েক কোটি বছর আগে শুক্র গ্রহেও সমুদ্র ছিল, বাট তাহলে সেই পানিগুলো কোথায় চলে গেল? এর উত্তর জানার জন্য 1989 সালে নাসা দ্য ম্যাগেলান স্পেসক্রাফটকে লঞ্চ করে, যাকে ভিনাস র্যাডার ম্যাপার নামেও জানা যায়। এই স্পেসক্রাফটটি রাডার টেকনোলজির সাহায্যে শুক্র গ্রহের ম্যাপিং করে এবং আমরা শুক্র গ্রহের এই অদেখা রূপটি দেখতে পাই, যা ভিনাসের ঘন মেঘের নিচে লুকিয়েছিল। এখানে পানির নামগন্ধও ছিল না, এখানে চারদিকে শুধু গরম লাভার নদী অ্যান্ড ওয়েলকাম টু দ্য হেল। উপরে ফুটতে থাকা লাল আকাশ এবং নিচে গরম প্রেশার কুকারের মতো অ্যাটমসফেরিক প্রেশার। এখানে মানুষের বেঁচে থাকা তো অসম্ভব। ভিনাস বা শুক্র একদম পারফেক্ট উদাহরণ যখন গ্রিনহাউস ইফেক্ট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্রিনহাউস ইফেক্টের কারণে সূর্যের তাপ তো ভিনাসের অ্যাটমসফিয়ারের ভিতরে ঢুকতে পারে, বাট বের হতে পারে না। আর এখানে বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেশার এতই বেশি যে কার্বন ডাইঅক্সাইড এখানে গ্যাসের রূপে না, বরং একটি সুপার ক্রিটিক্যাল ফ্লুইডের রূপে রয়েছে। এখানকার বায়ুমণ্ডল এতটাই ডেন্সড যতটা আমাদের সমুদ্রের 1 কিলোমিটার নিচে হয়ে থাকে। যদি আপনি কোনো স্পেস স্যুটের সাহায্যে এই প্রেশার থেকে নিজেকে বাঁচিয়েও নেন, তবুও আপনি বেশিক্ষণ বাঁচতে পারবেন না এখানে চলতে থাকা ভয়ানক ঝড়ের কারণে, যা 370 কিলোমিটার/আওয়ার বেগে চলে। আপনি এটা জেনে আশ্চর্য হবেন, আমাদের সৌরজগতের সবথেকে গরম প্ল্যানেটেও বরফ উপস্থিত রয়েছে, বাট সেই রূপে না যার সাথে আমরা পরিচিত। যখন রাডার টেকনোলজির সাহায্যে শুক্র গ্রহের ম্যাপিং করা হচ্ছিল, তখন এর সারফেসে খুব সাদা রঙের একটি বস্তুকেও দেখা যায়। যদি আপনি শুক্র গ্রহের পৃষ্ঠ থেকে দেখেন, তাহলে এর পাহাড়ের চূড়াকে চকচক করতে দেখবেন। এরা চকচক করছে কারণ এরা সূর্যের আলোকে রিফ্লেক্ট করে। অনেক বিজ্ঞানী মনে করেন এগুলো আসলে বরফ, যা মেটাল বা ধাতুর মতো এভাবে জমে গিয়েছে। এটি একটি জিগসো পাজলের মতো, যাকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি এসআর ভিনাস এক্সপ্রেস প্রোগ্রামের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছে। আমরা এখনও দেখতে পারি কিভাবে সোলার উইন্ডসের মাধ্যমে অক্সিজেন এবং হাইড্রোজেনের রূপে পানি শুক্র গ্রহ থেকে মহাকাশে বেরিয়ে যাচ্ছে, যা থেকে বোঝা যায় হয়তো এখানেও কোনোদিন সমুদ্র ছিল। দুঃখের ব্যাপার, আমরা এখনও জানি না কিভাবে শুক্র গ্রহের এ দশা হলো, কোন ঘটনাটি আসলে শুক্রকে এরকম নির্জীব করে দিয়েছে। অনেক বিজ্ঞানী মনে করেন অনেক বছর আগে শুক্র গ্রহেরও নিজের চাঁদ ছিল, যা কোনো কারণবশত এর সাথেই ধাক্কা খেয়ে যায়, যার ফলে ভেনাসের ঘূর্ণন উল্টো দিকে এবং খুবই স্লো হয়ে যায়, যার কারণে ভেনাস নিজের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হারিয়ে ফেলে এবং সূর্য থেকে আসা সোলার উইন্ডস পরের কাজটা করে দেয়, এই গ্রহ থেকে পানিকে মহাকাশে বের করে দিয়ে। এই থিওরিটি অনেকটা শুক্র গ্রহের এই দশার কারণকে বোঝায়, বাট আমরা এক্স্যাক্টলি এটা জানি না। কিন্তু একটা কথা, শুক্র গ্রহের বর্তমান আমাদের পৃথিবীর ভবিষ্যৎকে নির্দেশ করছে। আমরা যেভাবে কার্বন ডাইঅক্সাইডের মতো সাইলেন্ট কিলারদের উৎপাদন করছি, সেই হিসেবে আমাদের পৃথিবীরও শুক্র গ্রহের মতো হতে বেশি দিন লাগবে না। আপনার যদি মনে হয় ঘরের ভিতরে এসি চালিয়ে আর ঘরের বাহিরে গাড়ির ধোঁয়া বের করে পৃথিবীর কোনো ক্ষতি হচ্ছে না, তাহলে আপনার একবার ভিনাসে ঘুরে আসা উচিত, যদি ঘুরে আবার আসার জন্য বেঁচে থাকেন তো। এটা এখন আমাদের হাতে যে আমরা আমাদের পৃথিবীকে কিভাবে দেখতে চাই। ভবিষ্যতে আমরা অনেক গ্রহে মানব বসতি স্থাপন করব এবং সেগুলোকে আমাদের পৃথিবীর মতো সবুজ করে গড়ে তুলব। বাট ততদিন অবধি সার্ভাইভ করার জন্য আমাদের একটি সুস্থ পৃথিবীর প্রয়োজন। আপনি যদি চান আমাদের পরবর্তী প্রজন্ম কোনো ধরনের মেজর প্রবলেম ছাড়াই আমাদের হিউম্যান সিভিলাইজেশনকে এগিয়ে নিয়ে যাক, তাহলে পরিবেশ দূষণ যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎপাদন এবং গাছ কাটা বন্ধ করুন এবং বেশি বেশি করে গাছ লাগান।
কারণ আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো আমাদেরকে সুপারহিরো হিসেবে স্মরণ করবে, না হলে আমরাই ভিলেন হয়ে যাব।